হচ্ছে এটা যখন রাজ্য হবে তখন ডেভেলপমেন্ট এটা কিনা খাড়া হয়ে থাকবে, এত কাজ নেওয়ার মতো মানসিয়ে থাকবে নয়, এত কাজ আসি দেবে, সগাকে কাজে কাজে নিযুক্ত করবে, আর সগাকে ডেভেলপমেন্টের কাজ দেবে, আর সগায় কর্মসংস্থান করে খাবার পাবে। বর্মার পরে 13তম রাজা হচ্ছে অবন্তী বর্মন। অবন্তী বর্মন জানেন, অবন্তী বর্মন সব রাজা তো সমান থাকে না, অবন্তী বর্মন একটা দুর্বল রাজা ছিল, মানে অতটা শক্তিশালী না ছিল। তোমরা দেখবেন যদি 4 ভাই কারো থাকে, 1 ভাই হয়তো কম জুড়ি থাকে, তো এমন করে উমের কম জুড়ি ছিল, তারপর উমে ঘটাছে, ঘটার পরে উমের যে বংশভূত ছিল, আর ভাস্কর বর্মা তখন ছিল চিরকুমার, উমে বিয়ে ঠিয়ে করে নাই আর কি, এজন্য উমে ছাওয়া পাওয়া নাই। তার পরবর্তী যে অবন্তী বর্মন ছিল উমে ছাওয়া পাওয়া, ওই ছাওয়া পাওয়া গুলো তখন কি হচ্ছে, কিছু দূর যায়া গৌহাটির ওই পাকে, শোনিতপুরের ওই পাকে যায়া কি করছে, শাল স্তম্ভ নামে একটা বর্মন বংশের প্রতিষ্ঠা করছে। বর্মন বংশ উমরে ছিল, উমরে সবসময় করছে আমরা নরকের বংশভূত, তাহলে নরকের যদি বংশভূত হয় তাহলে উমরে আমারে বংশভূত, ভগদত্তের বংশভূত, আমার বংশ মহারাজা কান্তেশ্বরের বংশভূত। তখন উমরে এটুকুনা শাসন করে 300 বছর প্রায় এটুকুনা শাসন করছে। ওটিকুনা শাসন করার পরে তারপরে আমার এটিকুনা যে প্রজাপাল ছিল, অর্থাৎ পাল বংশ, যে পাল বংশগুলো কিন্তু তখন আমার ক্ষত্রিয় ছিল, বর্মন বংশের ছিল, পাল প্রজাপাল। আমরা তখন কি করছে, পাল বংশের মানুষগুলা করছে যে আমরা পাল, বর্মন ধর্মন জানে যে আমরা পাল, আমরা প্রজা শাসন করি। তখন উমের সীমানা নির্ধারিত না ছিল, কেন না ছিল, আমরা ভয় আর কি, ভয় পাচ্ছে। তখন একটা কিছুটা এলাকা নিয়ে, একটা গ্রাম নিয়ে ওটি রাজত্ব করে, এমন করে রাজত্ব করছে প্রায় 950 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করছে। তারপরে এমন করে কিছুকাল সময় সুতিয়া রাজবংশ, যেটা সুতিয়া রাজবংশ কয়, এটা আমার না হয়, এটা আসামের, উমরা প্রায় 300 বছর রাজত্ব করছে, 1300 সাল পর্যন্ত রাজত্ব করছে ওই সুতিয়া বংশ। তারপরে আমার বংশ এদিকে বাড়তে আছে এমন করিয়া তারপরে কি হয়েছে, সেই সময় মঙ্গলের বংশভূত, অর্থাৎ মহারাজা কান্তেশ্বরের বংশভূত, মহারাজা কান্তেশ্বরের সেনাপতি ছিল টয়রা, টয়রার বংশভূত তখন হাড়িয়া মণ্ডল কি কিছুটা অঞ্চল নিয়ে রাজত্ব করে, কিছুটা অঞ্চল নিয়ে যখন রাজত্ব করে তখন ওই রাজত্ব তখন আসিল কামরূপ থেকে আসিল কামতাপুর, তখন এই এলাকাটার নাম হয় কামতাপুর। কামতাপুর তখন ছিল ওটা তুর্কো সর্দার কাজ ছিল, তুর্কো সর্দার তখন ওটি রাজত্ব করে, তুর্কো সর্দার রাজত্ব করে। আর কোতোয়াল একটা জাতি ছিল, ওই জাতিটা বিনাশ করিয়ে ওই জায়গা থেকে হটে দিছে, ওটা বিদেশি জাতি ছিল। তখন কি করছে, ওই তুর্কো সর্দার করছে যে মোট 2টা বেটে এসে হীরা আর জিরা, তো হীরা আর জিরা আমরা তখন বংশ খুঁজে দিচ্ছে। দেখবেন তোমরা ক্ষত্রিয় জনজাতির মানুষগুলো কিন্তু বংশ মর্যাদা খোঁজে, যে কোন বংশ বিয়ে দিলে কেমন হয়, সব সময় ভাবে যে উচ্চ বংশ বিয়ে দেওয়া লাগবে। তখন ওই খুঁজতে এই যে কান্তেশ্বরের যে সেনাপতি ছিল মঙ্গলের বংশভূত হাড়িয়া মণ্ডল, ওটি কোন রাজত্ব করে। তখন উমে কি করলে, তুর্ক সর্দার উমে তার হীরা জিরা নামে 2টা বেটি ছিল, ওই বেটিটা 2টা বেটিকে সম্প্রদান করছে, অর্থাৎ মঙ্গলের হাতে তুলে দিছে। তাই হীরা আর জিরার গর্ভে শক্তিশালী পুত্রের জন্ম হয়, বিশ্ব সিংহ আর শিষ্য সিংহের জন্ম হয়। বুঝতে পারছেন, বিশ্ব সিংহ আর শিষ্য সিংহ। বিশ্ব সিংহ মানে বাঘের মতন শক্তি ছিল, এই জন্য তার নাম বিশ্ব সিংহ। বিশ্ব সিংহের পরে রাজা হয়, শিষ্য সিংহ পরে রাজা হয়। তো এমন করিয়া 4 বেটার জন্ম হচ্ছে। 4 বেটার যখন জন্ম হচ্ছে, চন্দন মদন বিশ্ব সিংহ শিষ্য সিংহ। এবার দেখো কি হল, এটুকু না থাকে কিন্তু কামতাপুর হয়ে গেল। কামতাপুরের বিখ্যাত রাজা হচ্ছে কার, বিশ্ব সিংহ। তো বিশ্ব সিংহের 18 জন বেটা ছিল, বিশ্ব সিংহের 18 জন বেটা ছিল। 18 জন বেটা যদি থাকে তাহলে কোন বেটা কি দায়িত্ব দিবে, হঠাৎ তো করে দিবে পায় না, তুই রাজা হওয়া, তুই মন্ত্রী হওয়া, তুই সামন্ত হওয়া, তুই দেশ রক্ষা কর, এমন করে দিলে না উমের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। বেটা কবে বাবা এই বেটাক ভালোবাসে, এইটাক ভালোবাসে, ওই ভাইক ভালোবাসে, ভাই বলে কবে মুখ ভালোবাসে না।
তখন কি করছে বিশ্ব সিংহ গুলিবাট প্রথা করছে। গুলিবাট প্রথা কি, কতগুলো দালা বানাচ্ছে, মাটির দালা, ওই মাটির দালার ভিতরে ধান চাল সোনা রূপা মণি মাণিক্য সবগুলো রাখছে, রাখিয়ে একটা প্রতিযোগিতা নিচে যায়, যেটা গোলা তুলবেন তাই সেটা ওটা পূজা অর্চনা করিয়ে উঠে দিছে। তো এমন করে বিশ্ব সিংহ ছিলছে মাটির গোলা, আর চিলেরায় তুলছে লোহার গোলা। তো অন্যান্য ভাইগুলো অন্য অন্য তুলছে। তখন বিশ্ব সিংহ কোচে তো ইমে রাজা হবে, নরনারায়ণ রাজা হবে, আর শিলেরায় রাজার সেনাপতি হবে। ঘোষণা করে দিল, বাস ইতিমধ্যে হয়ে গেল। এমন করিয়া শক্তিশালী করার জন্য ব্রহ্মানন্দ সন্ন্যাসীর আশ্রমত পাঠাই, শিক্ষা দীক্ষায় কূটনীতি বিদ্যায় যত বিদ্যা আছে পারদর্শী করে তোলার জন্য। ইতিমধ্যে কি হচ্ছে, ইতিমধ্যে নৃসিংহ যে বড় ভাই ছিল উমের, তখন কি ছিল, এটিকোনা যে ভগবতী মূর্তিটা ছিল ইমের দরবার সবসময় পূজা করছে, ওই ভগবতী মূর্তি অর্থাৎ হনুমান দণ্ড মূর্তিটা নিয়ে পালে নেপালত গেছে। নেপালও যায় রাজত্ব করে। ইতিমধ্যে কি শনির পাশে যে ভগবতী মূর্তি, যেটা উমের রাজ দণ্ড হিসেবে পূজা করে, এটাই যদি চুরি করে নিয়ে যায় তাহলে কেমন হবে। তখন উমরে ওর থেকে চলে যাচ্ছে, চলে আসিয়া যুদ্ধ করে গেছে দুই ভাই, যুদ্ধ করে যায়া ওটা ফির নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন, নৃসিংহ উমের পালে নিয়ে গেছে বড় ভাই। তো এমন করে এই ইতিহাসটা এমন করে হল, যখন এই যে ছোট ছোট চার ভাই ছিল তখন কি করছে, ওই চার ভাই সুদে আমরা কি করছে, তুর্কো যে কোতোয়াল জাতি আছে, তুর্কো জাতি গুলা, তো উমরে কি করছে, উমের একজন সেনাপতি মারি ফেলেছে। কায় মারি ফেলেছে, ইমরে ছোট ছোট ভাই ইমরে মারে নাই, কিন্তু উমরে করছে যে ইয়ের বেটা মারছে। তখন কি করছে, ইয়ের যখন খবর আছে যে ইয়ের বেটা একটা সেনাপতি মারছে, তখন ইয়ের ভাইও চার ভাইও গলা কাটি দিবে। তো এমন করে কি হচ্ছে, যখন এটা সংবাদ শুনি পেয়েছে তখন এক মাস ধরে জঙ্গলে নুকি নুকি ছিল, খোঁজাখুঁজি খুঁজে 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 পায় নাই, শেষে এক ভাইও পাইছে, চন্দনক পাইছে। মানে জিরের যে দুই বেটা চন্দনের মদন ছিল, বড় বেটা পাইছে, বড় বেটাটা গালা কাটি দিছে। তো কাটি দিছে শাসন, তাহলে এলা মদন বাসি আছে। তাই ইতিমধ্যে ইমরা যে বড় হল শাসন করে, শাসন করতে করতে নরনারায়ণ, তারপরে মদন নারায়ণ, তারপরে এমন করিয়া 6 পুরুষ আমরা রাজত্ব করছে। 6 পুরুষ যখন রাজত্ব করছে তখন জিরা রায়ের যে বংশভূত ছাওয়া আছে, উমের আর ছাওয়া বংশ নাই। তাহলে এলা এতে শাসনটা কায় দেখবে, তখন জিরার যে একটা ছাওয়া বাসি আছে কায় মদন, ওই মদনের বংশভূত তখন ধৈর্যেন্দ্র নারায়ণ এটিকে শাসন করে। বুঝতে পারছেন, বড় বেটার প্রিয় শেষ, মানে বড় বউয়ের হীরার বড়টা শেষ হল। এবার জিরের ছোট ছাওয়াটা আসে, জিরের বংশভূত কিন্তু জগদীপেন্দ্র নারায়ণ। তো এমন করে আসিল, যখন ধৈর্যেন্দ্র নারায়ণ এটিকে শাসন করে ধরছে, তখন কিন্তু এই যে ইংরেজগুলা তখন এটিকে কি এসছে, ব্যবসা করিবার জন্য তখন আমার এটিকে ঢুকছে। অর্থাৎ ইংল্যান্ডের মহারানী এলিজাবেথ কি করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা সনদ পাস করছে, যে কি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা 1600 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করছে। যে 1600 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করছে, এটা যায় মানপত্র নিয়ে সমস্ত দেশের দিয়ে যে এই দেশের যায় ব্যবসা বাণিজ্য করে পাবে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে আছে সুরাট বন্দরে, তখন সুরাট বন্দরে এটিকে তুর্ক জাতি, তুর্কিগুলো এটিকে রাজত্ব করে আমার এই ভূখণ্ড। তখন তুর্কি জাতিগুলো এটিকে ঢুকি দেয় নাই, ঢুকি যখন দেয় নাই বিতরণ হয়ে গেছে প্রথম অবস্থা। তারপরে 78 বছর পরে দ্বিতীয়বার আছে, উড়িষ্যা যাচ্ছে, আসিয়া তখন কি করছে, এটিকে রাজত্ব করছে। তখন করছে ঠিক আছে, তোমরা যখন ঢুকি এটিকে দিলেন, তা তোমার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করবো। এমন করিয়া চন্দননগর যাচ্ছে, কলকাতা,
আসে তখন কি ব্যবসা বাণিজ্য করে আমরা তখন তখন ব্যবসা বাণিজ্য করে ওই যে মশলার প্রথম ব্যবসা করছে মশলার, সুন্দরী গাছের ওটিগুলো সমস্ত ধরনের মশলা পাওয়া যায়, ওই মশলার বিজনেস প্রথম শুরু করছে। তখন যখন ব্যবসা শুরু করছে এজন্য মনে রাখিবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতত 100 বছর ধরিয়ে শাসন করছে, 100 বছর ধরে শাসন করছে। যখন এটি কোনো মহাবিদ্রোহ হয় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা পুরাটাই চলে যায়, তখন আমরা স্থায়ীভাবে আবার শাসন করে এমন করি প্রায় 190 বছর শাসন করছে। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে, তারপরে শাসনটা যখন চলে যায় সরাসরি এটুকুনা শাসন ব্যবস্থা শুরু করছে, 90 বছর করছে এমন করে। তো তখন যখন শাসন করছে তখন এটুকুনা ধৈর্যেন্দ্র নারায়ণ কি করছে, শাসন করে। তো ধৈর্যেন্দ্র নারায়ণ এক সময় দুর্বল রাজা ছিল অল্প, তো তখন ছিল এটুকুনা ভুটানি গুলো যাওয়া আসে, তো ভুটানি গুলা যাওয়া আসাতে তখন এদিকে কি হয়েছে, এটা যদি এমন করে কম না তোমার মানে ধৈর্য ছাড়া আছেন কমে গেছেন জনসংখ্যা, তো এমন করিয়া এটি কোনা ভুটানি গুলা একবার রাজা ভাত খাওয়া নামের যে কাহিনীটা আছে, এটা কাহিনীটা তোমরা অলরেডি শুনছেন। তো এমন করিয়া ধৈর্যেন্দ্র নারায়ণের পর থাকিয়া পর পর রাজত্ব হয়, রাজত্ব হওয়ার পরে শেষ রাজা হয় জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। তো যখন জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এটি কোন রাজত্ব করে তখন আমার এই কুচবিহার, তখন কিন্তু নাম হয় কুচবিহার, কার সময় নাম হয় কুচবিহার, নতুন নতুন ব্লক কমিটি মনে রাখবেন, ধৈর্যেন্দ্র নারায়ণের সময় এই এলাকাটার নাম হয় কুচবিহার। কামতা কোনটার সময় নাম হল, কামতাপুর কোনটার, কামরূপ কোনটার, কামতাপুর কোনটার, তারপরে কুচবিহার কোন সময় কোন রাজার আমলের নাম হয়, এটা কিন্তু মনে রাখিবেন। তো যাই হোক, এবার যখন জগদীপেন্দ্র নারায়ণ এটি কোন রাজত্ব করে তখন এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করে দিয়েছে জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নেতৃত্বে আমার নারায়ণী সেনা, এই ইতিহাসটাও তোমরা ভালো করে জানেন। তারপরে কি হয়েছে, ভারতের স্বাধীনতা যে আনি দিছে তাও জগদীপেন্দ্র নারায়ণের আদর্শে আনি দিছে ভারতের স্বাধীনতা, এটাও জানেন। ভারতের যখন স্বাধীন হল ভারত, তখন ভারত অখণ্ড হয়ে স্বাধীন হল, অর্থাৎ দুই টুকরে হয়ে স্বাধীন হল, একটা পূর্ব ভারত একটা পশ্চিম ভারত, যেটা ভারতের মানচিত্রে অসমাপ্ত থাকি গেল, পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পাল না। তখন কি হল, তখন আমার জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তখন ভারত সরকার কল, অর্থাৎ কাকল সর্দার বল্লভভাই প্যাটেল কল যে এতে কোনা অনেক অনেক ক্ষুদ্র বড় রাজতন্ত্র রাজা আছে, তোমরা যদি এই রাজাগুলা একত্রিত করিয়া তোমার এলাকাত নিবে চান তাহলে তোমার এটা মঙ্গল হবে। তখন মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের নির্দেশ অনুসারে কি করলে, সর্দার বল্লভভাই প্যাটেল সব রাজাগুলা দেখাল, মিটিংও দেখে সব রাজাগুলা গেল, আমার কুচবিহার রাজা যায় নাই, কুচবিহার রাজার পরামর্শ মতো রাজাগুলা গেল। এবার রাজাগুলা যখন গেল তো তখন ওটি কোনা ঘোষণা করলে, কি করলে যে আজকে থাকি যে 550টা দেশীয় রাজ্য আছে এগুলো আজকে ভারত ইউনিয়নের সাথে যুক্ত হল। তখন কোন কোন রাজা কি করলে, প্রতিবাদ করলে, কয় না আমরা তো কোনো সিগনেচার করি নাই, খালি আমার আশীর করছে, আলোচনা শনিবার করছে, আমরা তাতে কেমন করে যুক্ত করলাম। তখন বললেন যাই যাই এটি কোনো আছেন সবগুলো ভারত ইউনিয়নের সাথে যুক্ত হলেন। এটা কয় হোয়াইট পেপার, সাদা পেপার, সাদা কাগজ লিখিত লিখিয়ে রাখেন যে যায় যায় আসছে তার তার রাজ্যের নামগুলো লিখে নিন, বলছে এগুলো ভারতের সাথে অন্তর্ভুক্ত হল। এবার কি হয়েছে, ভারত তো তাও খণ্ডিত থাকি গেল, কারণ কুচবিহারটা তখন স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু 1949 সালের
27 আগস্ট পর্যন্ত কুচবিহার একটা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়ে যাচ্ছে, শাসন করিয়ে যাচ্ছে, এই বৃহত্তর এলাকা নিয়ে শাসন করে যাচ্ছে। আনডিভাইডেড গোয়ালপাড়া থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, এত বড় এলাকা নিয়ে শাসন করে যাচ্ছে। কেন? ওই যে ধৈর্যেন্দ্র নারায়ণের সময়কাল থাকিয়া একটা চুক্তি হচ্ছে, যখন ধৈর্যেন্দ্র নারায়ণ ভুটানি গুলো নিয়ে যা বন্দি রাখছে, ওই বন্দিতে তখন একটা চুক্তি হচ্ছে ইংরেজগুলোর সাথে, যে তোমরা যদি আমার মহারাজা ফেরত দিবার পান তাহলে আমরা তোমাকে এমন এমন দেবো। তখন কি করছে, রাজার তো তখন অর্থ ছিল না অত, নারায়ণী মুদ্রার কত ছিল, তখন রাজার সাথে চুক্তি হয়ে রাজা নিয়ে আছে, তাতে অনেক ব্যয় হচ্ছে ইংরেজদের। তখন কি হচ্ছে, রাজা কি করছে, আমার রাজা তখন এই এলাকা দান করছে, ওই এলাকা দান করছে, এমন এমন করিয়া তাও হয় নাই। তখন একটা সীমানা বাঁধে দিচ্ছে যে এত থেকে এত সাল পর্যন্ত, 1774 থেকে 1902 সাল পর্যন্ত একটা চুক্তি থাকবে, যে চুক্তিতে তোমার এটা পরিশোধ করা লাগবে। কিন্তু পরিশোধ তো করে পাল না, ইতিমধ্যে ভারত স্বাধীনতা হয়ে গেল। তখন ভারত স্বাধীনতার আগতে 1947 সালের 18 জুলাই কি হয়, ওই যে একটা যে ভারত স্বাধীনতার যে বিল পাস হয়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1974 ধারায়, ওই ধারা অনুযায়ী 7-1 ধারা মতো তখন কি করে ইংরেজগুলো দেখি যে আমরা তো মহারাজার কাছ থেকে কুচবিহার রাষ্ট্রটা এমন করি আমরা নিচে চুক্তিবদ্ধ করি, তাহলে এই এলাকাটা যেহেতু ভারতের সঙ্গে নাই, আমরা কুচবিহারের সাথে, আর ভারতক যেহেতু স্বাধীনতা দিবে হচ্ছে, তাহলে এই এলাকাটা আমরা কুচবিহার রাজ্যের মহারাজা আমরা ফেরত দেই। তখন এই এলাকাটা কুচবিহার মহারাজা ফেরত দেয় 1947 সালের 18 জুলাই 7-1 খ ধারা মতে। তখন এই বৃহত্তর এলাকাটা ভারতের হয়, ভারতের বলে কুচবিহার রাষ্ট্রের হয়। আর কুচবিহার রাষ্ট্রের মহারাজা ছিল তখন জগদেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, আর চুক্তিটা হচ্ছে ধৈর্যেন্দ্র নারায়ণের সময় পিরিয়ড। তো এমন করে হল, এবার ভারত স্বাধীনতা হল, ভারতের সমস্ত রাজ্যগুলো যুক্ত করাল জগদেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। তাহলে এবার কি হয়, এবার ভারত অখণ্ড থাকি গেল। তখন অনুরোধ করে ধরলে ভারতের তখন তৎকালীন প্রধানমন্ত্রী সর্দার জওহরলাল নেহরু, তখন বল তোমরা আমার সাথে যুক্তি হন, তোমাকে এমন এমন আমরা শোক দেব। তো ইতিমধ্যে কি হচ্ছে, তখন এটি কোনো শাসন করে পশ্চিমবঙ্গ ক শ্রেণীর রাজ্য, এটি কোনো কূটনৈতিক ভাবে একটা সমাজের মানসি, তার যে ভাই ছিল ওই ভাইটা এটি কোনো মারছে, কোটে গোনা মারছে, ভাইটা অত্যাচার করে মারছে। আমার নীলকুঠির মারফত, নীলকুঠির যে গৃহ ছিল, ঘর ছিল, ওটি কোনো মারছে। আর মারিয়ে কি করছে, রাততে গাড়ি করে নিয়ে যা দার্জিলিং লালকুঠিতে, ওটি কোনো নিয়ে যা আগুন ধরে দিছে, ঝলসে রাখছে। সবাই ভাবছে যে আগুন ধরছে, এদিকে তো নাই, রাজার ভাই কোটে গেল উঠকে কি করে দিচ্ছে, শাসক খবর পাইছে ওটি কোনো আছে। এত অত্যাচার করে মারছে একটা সমাজ, তোমরা জানেন সবাই। এগুলো দুঃখ কি আমার মনে নাই নাকি? আমার মনে আছে। সময়ে সময়ে এটা দেখবে, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবে, এটা এমন করে লেখা আছে, আমার মনত এটা লেখা আছে। আমরা সবাই জানি কায় মারছে, আমরা কি এলা যুদ্ধ করি পামো? আমার তো যুদ্ধ করার ক্ষমতা নাই। আবার তাই সব, তারপরে আমরা কি করি সেটা পরে দেখা যাক, সময়ের সঙ্গে তো টের পাবে। তো এমন দুঃখজনক ঘটনা, তখন কি করলে জগদেবেন্দ্র নারায়ণ অসহায় হয়ে গেল। তো এবার ভারত সরকার এমন করে প্রতিশ্রুতি দিতে, তখন কোচে ঠিক আছে মই তোমার সাথে যুক্ত হন, একটা লিখিত কন্ডিশন দিন যে এমন এমন ভাবে যদি যুক্ত মুখ দেন তাহলে মই করেন। তখন বলছে ঠিক দেবো। তখন জগদেবেন্দ্র নারায়ণ এটিকুনা যে প্রপার্টি আছে কুচবিহারে, বৃহত্তর কুচবিহার রাজ্যে যে প্রপার্টি আছে, স্থাবর অস্থাবর অর্থাৎ পাহাড় জঙ্গল, পাহাড় নদ নদী মাটি সমস্ত কিছুতে প্রজাবাসীর নামে লেখি দিল, যে আজকে থাকি
মুই খালি মোর 9টা জিনিস নিলুম, অর্থাৎ মোর রাজবাড়িটা নিলুম, এমন করে প্ল্যান 1 থেকে 9 পর্যন্ত মুই নিয়ে নিলুম। এটা মোর ব্যক্তিগত, এটাতে মুই থাকিম, এটাই মুই শোক করিম, আর সমস্ত কিছু তোমাক দান করে দিলুম হে কোচবিহারবাসী। মোর মা আর মুই উপস্থিত থাকিয়া তোমাক এটা দান করলুম। তোমার যে মোর জন্য আত্মত্যাগ করছে এটা মুই তোমাক কোনোদিনও ভুলবেন না। উইয়ের মা আর জগদীপেন্দ্র নারায়ণ অমন করে কয়। তখন কি হলে ভারত সরকারের কাছে লিখিত আকারে দিল দিয়া ভারত সরকার তখন কল যে ঠিক আছে তোমার রাজ্যটা আজকে আমাক দিলেন, যদি তোমরা পরবর্তীতে আরো রাজ্য চান, তোমরা যদি সগাই ইউনিটি একতাবদ্ধতা হয়ে যদি আমার কাছে আরো দাবি করেন এটা, তাহলে তোমাক আরো আমরা পুনরায় ফেরত দেব, আমরা দিতে বাধ্য থাকবো। অমন করে কোচে। তো এবার অমন করে কোচে আর কোচে তোমার যে রাজার স্ট্যাটাস রাজারে থাকবে। রাজা যেমন সুখ ভোগ করে, যেমন দেওয়া লাগে সব কিছু রাজার ওটা থাকবে, এটা আমরা মানি নিলাম। তারপরে কি হচ্ছে, ইতিমধ্যে 1970 সালে 11ই মার্চ জগদীপেন্দ্র নারায়ণের কলকাতা জগদীপেন্দ্র নারায়ণ পোলো খেলায় আহত হয়ে মারা গেল। তো যখন মারা গেল জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর, তখন এলা ভারত সরকার কি করে, উয়ার তো রাজা হওয়ার মতন এটি কোনো কাউ নাই, তখন উয়ার উত্তরাধিকার সূত্রে বিরাজেন্দ্র নারায়ণক রাজা করলে ভারত সরকারের পক্ষ হয়া। ভারত সরকারের পক্ষ হয়া যখন রাজা করলে, সবে নামমাত্র রাজা, মুকুটহীন রাজা, ল্যান্ডহীন রাজা। তো এই রাজা রাজত্ব করলে, এমন সময় কি হল, ওই রাজাও 1992 সালের 13ই আগস্ট মারা গেল। তাহলে রাজাটা হয় কা। এবার মনত রাখিবেন, এবার কি হল, ওই যে কোচে শিব আর চণ্ডী কোচে যে এটা যুগের পরিবর্তন, মোর সময় কিছু নাই, তুই রাজবাড়ি থেকে চল সোজা কৈলাসত, আর তোর সময় অনুযায়ী আবার পুনর্জন্ম হবে। তো ইতিমধ্যে কি হচ্ছে, ইতিমধ্যে এই ভূখণ্ড তো আর একটা মহান পুরুষের পুনর্জন্ম হচ্ছে। কি, এই ভূখণ্ডটা লীলা শক্তির একটা পীঠ। কি হচ্ছে, যে কামরূপ যে এটা ছিল, কামরূপ থাকিয়া অর্থাৎ কামতাপুর প্রাগজ্যোতিষপুর থাকি, এই ভূখণ্ডটার নাম 4টা পীঠত অন্তর্ভুক্ত ছিল। কামপীঠ ছিল, সোমারপীঠ, কামপীঠ, রত্নপীঠ, স্বর্ণপীঠ, বুঝছেন, এই 4টা পীঠ ছিল। তখন এই পীঠের অন্তর্ভুক্ত ছিল রত্নপীঠ। আর এই দেখো কামতা, কামরূপ, কামতাপুর, আজকে কোচবিহার, যেটা রত্নপীঠের অন্তর্গত। এই ভূখণ্ড যে ছিল, দেবতাগুলা সব সময় কাম অর্থাৎ কামনায় মত্ত ছিল, লীলা ক্ষেত্র ছিল। শিব আর চণ্ডী যখন তখন অদৃশ্য থাকিয়া ভালো কাজ যায় করে, অদৃশ্য থাকিয়া দৈববাণী হয়, আর দৈববাণীটা হয় কার, রাজায় পায়। তো এমন করে কান্তেশ্বরের দৈববাণী হয়েছে, বলছে এটা যুগের অন্তিম সময়, যেহেতু আর এটা সময় নয়, সময়ের প্রয়োজনে তোর আরো জন্ম হবে। তো এমন করিয়া এটি কোন জন্মগ্রহণ করছে অনন্ত রায়, তৈরিবালার কোলাত, দেবকান্ত তৈরিবালার কোলাত জন্মগ্রহণ করছে 12 মাস অতিক্রম করিয়া। 12 মাস পার হয়ে গেছে, তবু সবার জন্ম হয় নাই। এটা নিয়ম আছে, যাই যত গর্ভ থাকে দিন অতিক্রম করার পরেও তাই তত জ্ঞানী বুদ্ধিমান হয়, আর যুগে যুগে যুগ সন্ধিক্ষণে এমনই একজন পরম পুরুষের আবির্ভাব হয়। তো মহারাজেরও এমন করে 12 বৎসর অতিক্রম করিয়া জন্ম হচ্ছে, 12 মাস অতিক্রম করিয়া। এবার এটি কোনো বড় হয়ে গেছে, ইতিমধ্যে আমার সত্য যুগ থেকে রাজা বানিয়া শাসন করার আমার একটা বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে রাজবংশী সমাজত। তাহলে এবার রাজা নাই, 1.5 বৎসর হয়ে যায়,
তখন কি হয়েছে, এই ঢাকার এই সমাজ ব্যবস্থা যত গুণী মানি ব্যক্তিজন ছিল, বুদ্ধিজীবী ছিল, তখন মহারাজ মানে অনন্তরায় লক্ষ্য করছে যে এই মানুষটার অলৌকিক একটা শক্তি সম্পূর্ণ মানুষ আছে, যার ভিতরে একে লক্ষ্য করা যায়। তখন ওই মানসিকগুলো কি হচ্ছে, যে জায়গা মহারাজা কান্তেশ্বরের রাজ্যাভিষেক হচ্ছে, যে জায়গায় বিশ্বসিংহের রাজ্যাভিষেক হচ্ছে, সেই জায়গাতে মহারাজ অনন্ত রায়ের রাজ্যাভিষেক হয় 1994 সালের পবিত্র মাঘী পূর্ণিমার দিনত। বুঝছেন? তখন থেকে আমার এই ভূখণ্ড পুনরায় রাজা হিসাবে একজন আসে, আর রাজা হিসেবে আমরা পাই প্রজাগুলো রাজা হিসেবে পাই মহারাজ অনন্ত রায়। তো মহারাজ যখন অনন্ত রায় এই ভূখণ্ড রাজা হচ্ছে, যখন রাজা হচ্ছে, কান্তেশ্বরের সময় চণ্ডীমা কয়া দিচ্ছে, বাছারে তুই যখন চলে যাব সেগুলো সব পাষাণ হয়ে থাকবে, আবার তুই যখন পুনরায় এই ভূখণ্ড ফিরে আসবো তখন কি হবে, সবগুলো ভাসি ভাসি উঠবে, আর সন্ধিক্ষণ সময়তে তোর জন্ম হবে। ঠিক সন্ধিক্ষণ সময় মহারাজা অনন্ত রায়ের জন্ম হচ্ছে। আর মহারাজ অনন্ত রায়ের জন্ম হবার পরে কি হচ্ছে, এটা কোন আছে মহারাজা কান্তেশ্বরের যে বংশ পরম্পরা রক্ষা কবচ যে ছিল ভগদত্তের, সেটা ভবানী মন্দির কামেতেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করছে, আর দণ্ডক জাতিগুলো যখনই আসে আক্রমণ করছে ওটাও লুপ্ত হয়ে ছিল। আর মহারাজা কান্তেশ্বরের রাজ্যাভিষেক হওয়ার পরে পরে সেই আবার ওটা ভাসি উঠছে, যেটা রাঙাপানি নামক স্থান নিচে এখনো তার পূজা করা হয়। এবার এটি কোনা মহারাজা কান্তেশ্বরের ধামত বুড়া শিব নামক একটা ধাম ছিল, সেটাও আবার ভাসি উঠছে। পকি নামক একটা যে মানসি আছে, এটি কোনা কি নাম ভুলে যায়, এমনি পকি করি ডাকা উয়ের মারফত তখন কি করছে, শিব আর চণ্ডীর যাতায়াতের রাস্তা অর্থাৎ পূব পশ্চিম পাকে একটা যে রাস্তা আছে, ওটা সব সময় শিব আর চণ্ডী লীলা কলির জন্য যায়, অর্থাৎ শিব চণ্ডীর সাথে দেখা করে যায়, চণ্ডী দেখা করে যায় শিবের সাথে, এমন করি কামতা রাজ্য সদাই শিব চণ্ডীর মিলন হচ্ছে। ওই যাতায়াতের রাস্তাটা ওই শিব বুড়া শিব গানিয়া স্থান দিচ্ছে বুরুজত, অর্থাৎ এইটুকুনা যে বুরুজ আছে রাঙাপানি বুরুজের ধাম, যেটা কয়েকটি নটবর ধাম, ওটি কোন স্থান দিচ্ছে, ওটাও ভাসি উঠছে। তাহলে সব কিছু এমন করে ভাসি ভাসি উঠছে। এবার দেখো, এবার মুই একটা কথা কম, বিষ্ণুর যখন জন্ম হচ্ছে, বিষ্ণুর অবয়বটা মনে করবেন সব সময় নারায়ণ। আর নারায়ণ কি ছিল, নারায়ণ বা বিষ্ণু শেষ নাগর ছিল, শেষ নাগের উপরে সব সময় নিম পাচ্ছে, সুতি ছিল, আরাম করছে, লক্ষ্মীর নারায়ণের সঙ্গে আলোচনায় মগ্ন ছিল, ধ্যান ধারণা করছে। ওটি কেন করছে, ওটা তো সাপ না, একবার ঠোক দিলে জানে তার মৃত্যু, কিন্তু নারায়ণের মৃত্যু কোনোদিন ভয় করে নাই। আর নারায়ণ সেই জন্য সর্বোচ্চ খতরনাক জিনিসটার উপরে সব সময় তার ধ্যান করছে, আর এত বিশ্বাসযোগ্যতা ছিল যে শেষনাগ তাকেও কিছু করে নাই, সব সময় রক্ষা করছে। তো এই শেষনাগ ত্রেতা জগৎ কি করছে, ত্রেতা জগৎ রামচন্দ্রের ভাই, রামচন্দ্রের ভাই ছিল, প্রাণের ভাই, চারটে ভাই ছিল, তিনটে ভাই ছিল, তার মধ্যে প্রাণের ভাই ছিল লক্ষণ। লক্ষণ ছিল শেষ নাগের অবতার। আর লক্ষণ কি করছে, লক্ষণ সব সময় রামের পাশ হচ্ছিল, রামক রক্ষা করছে। আর দাপর জগৎ কি করছে, দাপর জগৎ শেষ নাগের অবতার হচ্ছে বলরাম, বলরামও শ্রীকৃষ্ণ এমন করে সহায়তা করছে। আর স্বয়ং যে শ্রীকৃষ্ণ জন্ম মুহূর্তে রক্ষা করছে ওই শেষনাগ, যখন যমুনা পার করিয়া নিয়ে যাওয়া হচ্ছে গোকুলত, কি যেন কয়, নন্দনের বাড়ি, নন্দরাজের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু ওই বাসুকি নাগটা শেষনাগ উমেই কিন্তু রক্ষা করছে। আর মহারাজা কান্তেশ্বরের সময় কি করছে,
ওই সাপ আছে, ওই শেষ নাগে পঞ্চমুখী সাপ যেটা কয়, ওটাও তাও যখন আমায় খুব ক্লান্ত হয়ে ছিল রোদ ছাতার মতন করে ধরেছিল ছায়া ধরে। আর এই পরম্পরায় দেখো সাপগুলো তার পাশে পাশে বেড়াচ্ছে। আমার মহারাজ অনন্ত রায়ের সময়ও যখন জন্ম হয়েছে তখন গাই চড়াইছে, আর চড়ার দেখবে ওই সাপ সব সময় পাশে পাশে বেড়াচ্ছে। ঘরের ঢুকিয়ে সাপ ছিল, তবু সাপ কোনোদিন আক্রমণ করে নাই, আর সাপও কোনোদিন মারে নাই। তোমরা এটা যদি মুই যদি ভুল কম তাহলে মহারাজেরটা শুনি পান, এলে তো মহারাজের মা মারা গেছে, মুই মহারাজের মার কাছেও এগুলো শুনছুম, মহারাজের মার কাছে মুইও শুনছুম। তাহলে এমন হচ্ছে যে পরম্পরায় বংশ পরম্পরায় যে আমার একটা লয় আছে ওই সাপ সাপ সাপ। তাহলে একটা খতরনাক একটা জাতি দৈত্য জাতি যেটা পাতালত থাকে, সেই জাতিটাও বোঝে যে ক্ষত্রিয় মানে ভগবান, আমরা যুগে যুগে শাসন করে, তার সাথে উমরাও মানে উমের বংশ যাতে আরো স্বর্গ যাওয়ার পায়, আরো যেন উচ্চ কুলে জন্ম নিয়ে পায়, এই জন্য সব সময় তার সেবা করে যাচ্ছে। মহারাজ অনন্ত রায় পর্যন্ত সেবা করে যাচ্ছে। তারপরে কি হল, এমন করিয়া এবার কি হল, যুগে যুগে এই যুগ অবতার গুলো কেন জন্ম নেয় যুগ সন্ধিক্ষণে, যখনই অধর্মের গ্লানি হয়, ধর্মটা বিনাশ হয়ে যায়, অধর্ম কালো ছায়ার গোটা এখানে হয়, তখন ঠিক সন্ধিক্ষণের সময়ে একজন পরম পুরুষের আবির্ভাব হয়। পরম পুরুষটা কার? যেটা হচ্ছে স্বয়ং বিষ্ণু, যেটা হচ্ছে নারায়ণ, যেটা হচ্ছে ভগবান, যেটা হচ্ছে ক্ষত্রিয়। সেই ক্ষত্রিয় জাতি যুগে যুগে যুগ অবতার নিয়ে জন্মগ্রহণ করে। তো আমরা এটা দেখিবাদ হচ্ছে যুগ অবতার মহারাজ অনন্ত রায়। কেন? যখন আমার রাজ্যটা এমন করে ভারত সরকার নিলে, কেমন করে নিলে যে আমার কই যে আমরা তোমার এই যে রাষ্ট্রটা আছে, আমার সংবিধান যে আছে, সংবিধানের গ তালিকায় অন্তর্ভুক্ত করিয়ে শাসনও করছে। তার ফলে কি হচ্ছে, কিছুদিন পরে কি হচ্ছে, 1950 সালে 1 জানুয়ারি, এটা কোনো ডক্টর বিধানচন্দ্র রায় ছিল, তখন মেয়ে ছিল পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, উমে দুইটে ছিল। তখন উমে কি করছে, কূটনীতিক ভাবে অসাংবিধানিক ভাবে এই কুচবিহার গ শ্রেণীর রাজ্যটা পশ্চিমবঙ্গের ক শ্রেণীর জেলার সাথে যুক্ত করছে, ক শ্রেণীর রাজ্যের সাথে শাসন করছে, কি হিসেবে, জেলা হিসেবে শাসন করছে। করার পরে কি হচ্ছে, এটি কোনা যে আমার জনজাতিটা ছিল ক্ষত্রিয়, যে রাজপুত জনজাতি, যার তরোয়ালে শেষ কথা কয়, যার উপরে মাথা তুলিয়ে কাউ কথা কবার সাহস পায় নাই বংশ পরম্পরায়, যাক দেখিয়ে সবাই ভয় পাইছে, সেই মানুষ কি করছে, জনজাতির উপরে লাঞ্ছনা, অত্যাচার, গঞ্জনা, পৈশাচিক অত্যাচার, মা বোন গুলের অজস্র অত্যাচার করছে। এই জাতিটা বিনাশ করে দিছে, যাতে এই জাতিটা আর কোনোদিন ভারত ভক্তি যে চুক্তি হয়েছে এটা কথা জেনে কোনোদিন শুনিবার পায় না, কোনোদিনও যেন উদ্ভাসিত হয় না, কাউ যেন জানিবার দেয় না। এই জন্য বলছে যে পার্টি আছে, পার্টির পাশে যোগ দাও। এই জন্য পার্টির পাশত যাওয়ার জন্য কি করছে, লোভ দেখাচ্ছে। কাউ যদি পার্টির নাই যায় তার ডাং দিছে, পার্টির পাশে যাওয়াই লাগবে। কাউ যদি নিজের মাতৃভাষা অর্থাৎ নিজের যে আমার ল্যাঙ্গুয়েজ, রাজবংশী যে ল্যাঙ্গুয়েজ আছে, রাজবংশী যে ভাষাটা আছে, এই ভাষার যদি কাউ কথা করছে তাকেও খুব অপমান করছে। আর এমন করি আমার ভাষাটা আদা বাঙালি আদা রাজবংশী ভাষায় কনভার্ট হয়ে গেছে। এলাও দেখবেন আদা রাজবংশী আদা বাঙালি ভাষা দিয়ে কথা কয়, কে কয়, লজ্জা পায়। কারণ স্কুলগুলো তো বাংলা ভাষা, তখন আমার ছাওয়া পাওয়া গুলা ওই আধো রাজবংশী আধো বাংলা শেখে। যদি কার বাংলা ভাষাভাষী লোক আসে তখন আমার রাজবংশীটাও কি হয়, ওই বাঙালির সাথে মিশি যে বাংলা কথা কয়, আছে এলাও এমন। তো এটা আস্তে 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 এটা বন্ধ হয়ে যাওয়া হচ্ছে। কার নেতৃত্বে? মহারাজা অনন্ত রায়ের নেতৃত্বে। কারণ মহারাজ ভারত ভক্তি চুক্তির পূর্ণ রূপায়ণ এবং ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সমস্ত কিছু
অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করছে। প্রতিষ্ঠা করার পরে এটা কি হচ্ছে, ধর্মটা বিনাশ করার জন্য লাগছে। ধর্মটা বিনাশ করার সাথে সাথে আমার রাজবংশীটার জাগরণ, রাজবংশীর সমস্ত ডেভেলপমেন্ট, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর পুনরায় ভারত মুক্তির পুনরূপায়ন করার জন্য ভারতবর্ষ অবগত করে ধরছে। সবচেয়ে মদ্দা কথা, যেটা সবচেয়ে ভালো কথা, সেটা খালি এই কাজের জন্য আমার রাজবংশী কমিউনিটিটা দি গ্রেটার কুচবিহার নামে পিপল অ্যাসোসিয়েশন নামে প্রতিষ্ঠা করে নাই। তার মধ্যে আরো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে মহারাজের, কি আছে সেটা, মানুষ গড়ার একটা ইচ্ছা। অর্থাৎ এই যে সংগঠনটা আছে, এই সংগঠনটা মনে করবেন মানুষ গড়ার একটা কারখানা। একটা মানুষ কি জন্ম হওয়ার সাথে সাথে কেমন করে তার বৈধিক বিকাশ হবে, অর্থাৎ জন্ম, বিবাহ, মৃত্যু, এই 3 ধাপের মধ্যে যে কতগুলো ধাপ আছে কর্মের, সেই সমস্ত কর্মটা মহারাজ করে দিবে লাগছে। করে দিবে দেখছে না, মুই একটু আগত করলুম না যে মুই বিড়ির গন্ধটি পাওয়া যাচ্ছে, মুই বিড়ির গন্ধ সহ্য করি না পাং, এই কথাটা করলুম না। দেখো আমার এই ভূখণ্ড এত সুন্দর কি যে এটি কোনো এমন করে সৃষ্টি করছে, কোন সংগঠন, ভারতবর্ষে কোনো নেতা, মন্ত্রী, এমনকি ভারত যে সর্বোচ্চ চেয়ারত বসে আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, এই দেশে মুখ্যমন্ত্রী, কাউ এমন সংগঠন দেখের পায় নাই। কেন দেখের পায় না? এটা হচ্ছে মানুষ গড়ার কারখানা, যা একমাত্র মহারাজের নেতৃত্বে এটি তৈরি হয়ে যাওয়া হচ্ছে। কি এটি কোনো এমন নিয়ম বানাচ্ছে যে গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন রাজবংশী ক্ষত্র জনজাতিগুলো অন্তর্ভুক্ত হবে, আর এটি কোনো সব কিছু তার বিকাশ করে দেবে। এটি কোনো মদ, ভাং, নেশা, বিড়ি, সিগারেট সমস্ত কিছু বর্জন করা লাগবে। করছে না, সমস্ত কিছু বর্জন করে দিছে না। তোমরা আমার যে সংগঠনটা আছে, যখন যাই যুক্ত হবে তখন এই সমস্ত জিনিস থাকিয়ে অটোমেটিক সগায় সেটা বর্জন করবে, অটোমেটিক করে আছে। কিন্তু এই যে একটা তোমার দোষ আছে, কি দোষ আছে, তোমরা বিড়ি আর খৈনিটা এলাও সারিবার পান নাই। কেন পান নাই? এটা তোমার বড় দোষ। কারণ আমার যে এটা কোনো প্রকৃতি যেটা দেখা যায়, এটা কোনো আমার যে আমার এটা ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে এটা কোনো তামাক খুব উৎপন্ন হয় একমাত্র কুচবিহার জেলা। তো তামাক যখন উৎপন্ন হয়, এটা একটা তামাকের কাজ করতে করতে আমরা তো অর্থনৈতিক থাকিয়া আমরা ডেভেলপহীন হয়ে গেছি। তো ডেভেলপ নাই, এটাই আমার অর্থনৈতিক মূল একটা হাতিয়ার। এটা যদি আমরা উৎপন্ন করি তাহলে আমরা অর্থ পাবো, এই ধরনের এই জন্য করি। কিন্তু এটার একটা নেশা আছে, এই নেশাটা অলরেডি আমার ভিতরত গাতি যায়, অন্তরত গাতি যায়। এই জন্য কি হয়, মানসি কিন্তু এটা নেশাগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে বেটা থাকা মানসিগুলা। তখন এমনি কি করে ওই খৈনিটা মুখত দেয়, মানে এক সময় এটা 3 মাস আবার থেকে 3 মাসের পরে এটা শেষ হয়ে যায়, কিন্তু তার ওই যে ঘ্রাণটা আছে বুকের ভিতরে মুখের মধ্যে লাগি থাকে। এই জন্য এমনি পরবর্তীতে ওই খৈনির পাতা অমন করে কিনে খায়। কিন্তু তোমার এটাও যদি বর্জন করে পান, তাহলে মহারাজের কর্মটা যে আছে, মহারাজ নিজেকে ধন্য মনে করবে যে বাহ, আজকে মই জনজাতিটাকে এটা করিবার দিবার পাশে। এটাও তোমার যদি বর্জন করে পান, মুইও ধন্য মনে করে, মুই হলে পছন্দ করম না, বুঝছেন? যেমন করে মদ খাওয়া বাদ দিচ্ছেন, গাঞ্জা খাওয়া বাদ দিচ্ছেন, এগুলো সব পরিত্যাগ করবেন। তাতে ভারতবর্ষ একদিন কুচবিহার ভাবি রাজ্যটা মানব জাতির শীর্ষস্থান দখল করে থাকবে। ভারতবর্ষ কেন, সারা বিশ্ব মহারাজের যে আদর্শিত হয়ে যে কর্মকাণ্ডগুলা প্রকাশ হওয়া হচ্ছে, সেই যে বাতাবরণ একটা ছড়ে গেছে, এই বাতাবরণের মাধ্যমত সমস্ত রাষ্ট্রের, সমস্ত দেশের মানুষগুলো আসিয়া কি হবে, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভূখণ্ড তো সেই আদর্শটা ছড়ে দেবে। আর মহারাজের নেতৃত্বে সেটাই হবার লাগছে, বুঝতে পারছেন? তাহলে এবার মই একটা তোমার কথা কম, এইবার দেখো
এইবার যে পরিবার লাগছে মহারাজ এলাকানে ধর্ম নিয়ে এত আলোচনা করে দিচ্ছে। এই ধর্মটাই আমার এই ভূখণ্ড মহারাজ তো করছে, মহারাজ মানে যুগে যুগে যেটা আবির্ভাব হয় যে যখন এটা কালো অন্ধকারে ছায়া যাবে অধর্মে, তখন এটা কোনো আসে কি হবে, একটা ধার্মিক যুগ পুরুষের জন্ম হবে। যে যুগ পুরুষটা কি করবে, ওই অধর্ম লক্ষ্য ভেদ করিয়া ধর্মের ছটা চারিদিকে প্রস্ফুটিত করে দিবে। আর ওর নেতৃত্বে দেশ বিদেশ থেকে আমার ভূখণ্ডে যতগুলো মানুষ আছে সবাই আস্তে আস্তে এই ধর্মটা দাসী যুক্ত করবে, অর্থাৎ শিব আর চণ্ডী যেটা অলৌকিক শক্তি সম্পূর্ণ, এই ধর্মটা দাসী যুক্ত হবে সবাই, যেটা আমরা পরম্পরায় ধর্ম মানি চলে যাচ্ছি সেটাতে। আর এই জন্য কলি জগৎ আজকে দেখি দিচ্ছেন ধর্মের মাধ্যমে কেমন করে আমার কনভার্ট করাইছে অন্য ধর্ম। তোমরা হিন্দু ধর্মের মধ্যে একটা লক্ষ্য করবেন, হিন্দু ধর্ম যেটা কয় সনাতন ধর্ম, তোমার ব্রাহ্মণ গুলো লক্ষ্য করবেন যে এলা মন্ত্র দিয়ে বেড়াবার লাগছে। কি মন্ত্রটা? সগাকে যেটা দান করে, যেটা সত্য ত্রেতা দাপর যুগ পর্যন্ত ওই ধর্মটা সত্যি সত্যি গুরু মন্ত্র রূপে কার্যকরী হচ্ছে। কি হচ্ছে গুরু মন্ত্রটা? কি যে অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এগুলো কি করছে? সত্য ত্রেতা দাপর যুগত গুরু মন্ত্র দিচ্ছে। কার দিচ্ছে? শিষ্যক দিচ্ছে, তার মোক্ষ লাভের জন্য। মোক্ষ লাভ মানে কি? স্বর্গ প্রাপ্তির জন্য করছে না। ওং ওং মানে কি? ওং মানে হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি যেটা ব্রহ্ম। আর ওং এর মধ্যে তোমরা লক্ষ্য করবেন তিনটা জিনিস আছে। ওম, ও হর্ষৌ ম, অর্থাৎ ও যোগ হর্ষৌ যোগ ম, ওম অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে ওম ধ্বনি আছে, অখণ্ড মণ্ডলাকারম, অখণ্ড মানে খণ্ডিত নয়, অর্থাৎ ব্রহ্ম কোনো সময় খণ্ডন হয় না। ব্রহ্ম হচ্ছে অপরিবর্তনীয়, নিজে অপরিবর্তনীয় থাকিয়া যেগুলো একটি গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে সেগুলো পরিবর্তনশীল হচ্ছে। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম, এই চরাচর ব্যক্ত করিয়া আছে। তৎ পদং দর্শিতাং যেন তস্মৈ শ্রী, তারে মই পদ তাকে ভক্তি করম যায় এমন হয়ে আছে। অর্থাৎ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবে মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু। যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবসময় নিজের জন্যে বড় হওয়ার জন্য ধ্যান করে। তোমার আগতে বললাম ব্রহ্মা কার জন্য ধ্যান করে, মহেশ্বর কার ধ্যান করে, তারপরে বিষ্ণু কার ধ্যান করে, এটা কোচং। এই ওম মানে তিন সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই এমন মন্ত্র দেয় মোক্ষ লাভের স্বর্গ প্রাপ্তির জন্য, যে এই মন্ত্রটা দিলে সবসময় যদি কোয়া যায় শিষ্যক দিখায় যে পরবর্তীতে মৃত্যু হওয়ার পরে যেন সৎ কুলে যায়, যে কুলে আছে সৎ কুলে জন্মগ্রহণ করি পায়, অথবা ভালো কর্মের দ্বারায় দেবকুলে বা ক্ষত্রিয় কুলে সে জন্মগ্রহণ করে পায়, মোক্ষ লাভ করে পায়, স্বর্গে যাওয়া পায়। এই জন্য এমন মন্ত্রটা দেয়। কিন্তু আজকে কলিযুগত কি হচ্ছে? কলিযুগত এই ব্রাহ্মণ্য যে সমাজবাদ, ব্রাহ্মণ্য সমাজবাদ অর্থাৎ এটা কোন যে সনাতন ধর্মটা আছে, এই সনাতন ধর্মটা কনভার্ট করে আমার রাজবংশী যে ক্ষত্রিয় যে জনজাতি আছে এর মধ্যে ঢুকে গেছে। কেমন করি? গুরু রূপী ঢুকে গেছে। কি করছে? এই গুরু কিন্তু সেই গুরু নয়। এই গুরু কেমন? এই গুরু নিজকে ভগবান রূপে কয়, ভগবান রূপে কয়। কি কয়? যে মই গুরু মই ভগবান। সেই জন্য গুরু যখন শিষ্যক মন্ত্র দেয় তখন লিখিত করে, শপথ খায়, শপথ খায়। যে শিষ্য শপথ খায় মানে বুঝায় যে মই যখন তো গুরুর মন্ত্র দিন তাহলে মোর তোর সেবা করা খাবে, মই যেটাই কইম তোর সেটাই করা খাবে। অর্থাৎ গুরু ব্যক্তি কি কয়? এমনও কথা কবার পায় যেগুলো সমাজ বিরোধী কথা। তো এমন করে শিষ্যক মন্ত্র দেয়। আর শিষ্যক মন্ত্র দেওয়ার পরে গুরু যখন সব পরিয়ালে শিষ্যের বাড়ি আসে তখন কি করে? আমার এই রাজবংশী ক্ষত্রিয় জনজাতির মাও
বাপ গুলো কি করে দৌড়ে দৌড়ি উঠে যায়। গুরু কি দিয়ে সেবা করাবে? গুরু যেমন তেমন করি তো সেবা করালে মই স্বর্গ যাবার পান না, তা গুরু যেটাই কবে মোর সেটাই শোনা লাগবে। তখন করছে যে কি গুরু আছে, গুরু যথেষ্ট সেবা করছে, গুরু করছে মোর সেবা কর, গাও হাত ঠাসি দে, অমুক তুমি যা করছে তাই করছে, যাতে স্বর্গে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়। তো তখন গুরু কয় তাহলে মোর এবার বিদায় দে, বাড়ি যান। তখন বিদায়ের রুমে অঙ্ক চেয়েছে, টাকার অঙ্ক করছে যে এত টাকা লাগবে বিদায়ের জন্য। তো আগের গুরু কিন্তু অমন করে নাই, গুরু শিষ্যের কাছে কোনোদিন আসিয়ে কয় নাই যে মুখ খাবার দে, উমে খালি শিখিয়ে দিয়ে গেছে যে গুরু মন্ত্র এই জপিস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাহলে স্বর্গ যাবার পাবো। আর ওটা যার সম্ভাষণ করা তখনকার দিনে করছে, যে গুরু হচ্ছে সত্যি মুখ মন্ত্র দিছে, একটা পথ দেখে দিচ্ছে স্বর্গে যাওয়া, সে যথেষ্ট সেবা করছে, যত্ন করছে, ভক্তি করছে, শ্রদ্ধা করছে, ইত্যাদি ইত্যাদি করছে। কিন্তু আজকের গুরু নিজেকে ভগবান রূপে প্রকাশ করে। টাকার অঙ্ক যখন প্রকাশ করে যে মোক এত টাকা লাগবে, 1000 টাকা বা 500 টাকা লাগবে, এবার দরিদ্র মানসি, আমার ঘরে রাজবংশী পরিয়াল, অর্থনৈতিক ডেভেলপমেন্ট নাই, দরিদ্র হয়ে গেছে, পড়ে থাকি খাবার বাকি করি, কোনো দোকান থাকি বাকি এনে এটা বন্ধক থেকে ওটা বেসে আনে, গুরু সেবা করে। গুরু যখন টাকার অঙ্ক করে করে থাকি দিবে, পায় না, কিন্তু কষ্ট করে মোক্ষ লাভের অর্থাৎ উদ্ধারের জন্য টাকা দেওয়াই লাগবে। তারপরে অতি মূল্যবান যে বস্তু আছে ওটাও ছায়া বসে। মই দেখো আমার একটি অমন হয়েছে, শিক্ষা গুরু নামে একটা গুরু আছে, কুলগুরু, আর বলে শিক্ষা গুরু থাকে, আসিয়া দাবি করে যে তোমার গাছে যে বড় লাউটে আছে প্রথম লাউটে কিন্তু মুখে দেওয়া লাগবে। গুরু এমন করে আসি দাবি করে। তারপরে আরো একটা দেখবেন, এবার কি হচ্ছে, এই ব্রাহ্মণ সমাজে একটা উপনয়ন হয়, তখন ব্রাহ্মণক দ্বিযোগ হয়। কেন? যে বিশ্বামিত্র ছিল তখন স্বর্গের ক্ষত্রিয় মহারাজা, এক সময় ওমে কি হয়েছে, ঋষিত্ব প্রাপ্ত হয়েছে, ওটারও একটা কাহিনী আছে। তো যখন ছিল তখন উমে কি করছে, ব্রাহ্মণ সমাজের জন্য একটা মন্ত্র দান করছে। কি দান করছে? যে গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতু বরেণ্যং ভর্গদেব ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ, এই মন্ত্রটা দান করছে। কেন দান করছে? যে ব্রাহ্মণের কাজ হচ্ছে যজ্ঞ পূজা অর্চনা করিয়া ক্ষত্রিয়ের মঙ্গল কামনা করা। এবার যে বিশ্বামিত্র ক্ষত্রিয়, তখন ওই ব্রাহ্মণ সমাজক দান করছে। কি দান করছে? যে এই মহামন্ত্রটা যদি তোমরা কর তাহলে তোমরা সেই ব্রাহ্মণ কুলত আরো পুনরায় জন্মগ্রহণ করে পাবেন। তখন কি করছে, এই ব্রাহ্মণ্য ধর্মটা যখন ব্রাহ্মণের ছাওয়ার, বেটার ছাওয়ার মানে বেটাগুলোর বয়স 13, 14, 17 বছর হচ্ছে, তখন কি করছে, ওই উপনয়ন হয়, একটা উপনয়নের মাধ্যমে গায়ত্রী মন্ত্র দ্বারা শিক্ষা দিছে, উপনয়ন করছে। তখন ওই যে এই জন্য কয় যে ব্রাহ্মণ গুলের 2 বার জন্ম হয়, দ্বিজ ব্রাহ্মণ গুলের, অর্থাৎ একবার মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, আর একবার কি করে উপনয়নের মাধ্যমে গায়ত্রী মন্ত্র পাঠ করিয়া দ্বিজ যখন হয়, ব্রাহ্মণ গুলের দ্বিজ হয়, যজ্ঞ পূজার অধিকারী হয়, দেবতা গুলের মঙ্গল প্রার্থনা করে পায়, তখন তার দ্বিতীয়বার জন্ম নেয়। এটা ছিল গায়ত্রী মন্ত্র, এমন করি হচ্ছে। তো এই দ্বিজ ব্রাহ্মণ গুলা এই আইডিওলজি দাপর যুগ পর্যন্ত ছিল। তারপরে আমার কলিযুগ আসিয়ে কি হল, এই ব্রাহ্মণ সমাজটা তখন কি করলে, আমার এই সমাজটা তখন তোমরা অধিকারিত্ব লাভ করলে, অর্থাৎ নিজে পূজা পার্বণ করা শুরু করলে। কি আরো কয়া যে বাড়ির যদি কাউ মরে তাহলে তার কি মোক্ষ লাভের জন্য এই করা লাগে, অর্থাৎ 3টে জিনিস লাগে, একটা হচ্ছে ব্রাহ্মণ লাগে, একটা হচ্ছে অধিকারী লাগে, আর একটা লাগে পান্ডা। 3টে জিনিস না হলে শ্রাদ্ধ শান্তি করলেও তোমার কাজ স্বর্গ যাবার পাবে না কোনো মৃত আত্মা। তখন কি, তখন এই যে ব্রাহ্মণবাদের এই আইডিওলজিটা আমার এই আদর্শ ঢুকি গেল, ক্ষত্রিয় রাজবংশীকে গ্রহণ করে নিল। তখন কি হল, যখন বাড়ির কাউ মরে তখন দেখিবেন ব্রাহ্মণ
যখন শ্রাদ্ধ বসায় তখন পাহাড় সমান ভোজ্য দেয়। কি ভোজ্য দেয়? আতপ চাউলের ভোজ্য দেয়, উষিয়া চাউলের ভোজ্য দেয়, ডাইলের ভোজ্য দেয়, এত এত উঁচে উঁচে করে দেয়। তারপরে এবার কি করছে, অধিকারী ব্রাহ্মণ পান্ডার জন্য ফির আলাদা আলাদা পান্ডাগারও কি দেওয়া খায়, খাট পালং, তারপরে আরো ল্যাপ তোষক, জুতে ছাতা থাকি শুরু করিয়ে সোনা রূপে অলংকার সব কিছু দেখা দেয়। আর এমন করে দেখবেন যখন শ্রাদ্ধ হয় তখন একটা শোষণ করার একটা চক্র ওটা কোনো সাজে থয় থই না থই, তোমরা জানে না বোধহয়। এই যে কাজলিগুড়ে পাড়ন মোর দিদির বাড়ি ছিল ওটা কোনো, তোমরা হয়তো নামটা জানবেন। মোর দিদির শ্বশুরের নাম ছিল কান্দুরে। উমে কান্দুরে যখন মরছে না খুব ধনী ছিল, সেই বিশাল জমি 1000 বিঘের মালিক। তখন ওই যে যখন মরছে তখন আমাকে খাট পালং একেবারে সুন্দর সুন্দর খাট সাজিয়ে দিছে, এদিকে না ছাতা একটা সোনা রূপে, এদিকে না পাহাড় সমান ভোজ্য দিছে। আর গ্রামের আশেপাশে মানুষ এসে কয় মেয়ের বাড়ি বিয়েও না শ্রাদ্ধ, তখন ফিরলে ফটো করে দিছে। মুই ফির জানাই বিয়ে আমার বদির ঘর গেছে। এমন দেখে তো অবাক, এইটা কি কাণ্ড! তাহলে ব্রাহ্মণ, পান্ডা আর এই যে গুরুরূপী ভগবান উমরে কি করলে একটা শোষণের রাস্তা এমন করে কেমন করে শোষণ করা হয়। কারণ এমনি অর্থনৈতিক শোষণ করার একটাই রাস্তা, ক্ষত্রিয় অবুজ রাজবংশের জাতিটা শোষণ করা। কারণ ক্ষত্রিয় মানুষের বুদ্ধিহীন হয়ে গেছে। ওমরা যে দেশ শাসন করার মানুষই ওমের আদর্শটা আমরা ভুলে গেছে, এই জন্য এমন এমন করে করছে। আর কি করছে ওটা কোনা, তখন একটা কালা গাই, তখন করছে কালা গাই একটা দান করা খাবে, নাহলে তুই সর্বগেঙ্গড়ি যাবো। অমন করে করছে। দেখেন গাই একটা দামড়া বাসুক দিলে হবে না, দামড়ি বাসুক দেওয়া খাবে। উইয়ের নেটু ধরি যদি কোনা পার হয় তাহলে স্বর্গ যাবার পাবে, না হলে তো পাবে না। তো তোমার মানে ওটা কোন বৈতরণী পার, তা তোমার আগতে করছো না। আত্মার কোনোদিন বিনাশ হয় না, অর্থাৎ মরার পরে পঞ্চভূতের সাথে মিলিত হয় আর সুন্দর কর্মফলের জন্য পুনরায় সুন্দর তার নিজ কুলতে জন্মগ্রহণ করে। এই জন্য কি হয়, বেটা বেটি বাপ মাও বললে 13 দিন অসুস্থ থাকে। অসুস্থ যখন থাকে তখন সব সময় আমরা বাবা মার চিন্তা করে, পরলৌকিক চিন্তা করে। কি করে, বাবা মা মুখ এতদিন করে অর্থ কষ্ট সাথে সুন্দরভাবে মানুষ করে তুলছে, এবার বাবা মার যে মোর এত কষ্ট করছে, এই জন্য 13 দিন অসুস্থ অবস্থা থাকিয়ে তার মারে ধ্যান জ্ঞান করে যে মোর বংশতে যেন মোর মার আত্মাটা পুনর্জন্ম হয়। যখন পঞ্চভূত মিলে দিছে তখনই তার আত্মা পুনর্জন্ম নেবে। আর কোনোদিনও বৈতরণী পার করার জন্য গরু লাগে না। এই যে পান্ডা গুলো যে এমন করে একটা সমাজ যেটা বানাইছে, এটা মুই কম। এই যে বৈতরণী পার হওয়া বলতে কোনো কিছু নাই, এটা নিয়মে নাই। এটা কৃষ্ণ ভক্ত যারা অর্থাৎ রাধা কৃষ্ণ ভজন করে তাই এইটা বানাইছে। উড়িষ্যার একটা নদী আছে, নদীটার নাম বৈতরণী, বুঝছেন। তখনকার দিনত স্টিমার ছিল না, জাহাজ ছিল না, তখন ওই নৌকা বানাইছে। নৌকা বানিয়া যে আমার রাজবংশী মানুষগুলা ওই পারে বেটির বিয়েও দিছে, ওই পারে সাগাই সদরাত্রি হচ্ছে, তাহলে এই পারে মানুষগুলা কেমন করে যাবে? তখন ওই যে উমের সমাজের মানুষগুলা কেমন করে না কয়, আমার মানুষের সমাজের মানুষগুলা কয়, তোমরা যদি নদীর উপরে যাবার চান তাহলে নৌকা আছে, যদি নৌকা চড়েন তাহলে কালা গাই লাগবে, গাভী দান করা খাবে, যাই যাই গাভী দান করে পাবেন তাক তাক মই উপারত নিয়ে যান, যাই যাই নিয়ে না যাবেন তাক তাক মই নিয়ে যান না। তাহলে তার কি হবে গতি? তার তো গতি তো তা এলাকা কেঙ্গি পার হবে, সবাই তার গরু গাভী দিবেন না পায় গরিব মানসি। তখন কি করছে, ওই মানসিগুলা যেগুলো যাবার নাম পায়, বেটি ছাওয়াই হোক আর বেটা ছাওয়াই হোক, তখন আমরা সাঁতার কাটি কাটি ওই স্রোতধারা নদী পার হয়। পার হওয়ার কি হয়, তখন ওই শালা ইয়েগুলা হিংসা করে, হিংসা করিয়ে মনে কর নৌকের হাল এদি করে এদি করে এদি করে, তখন তুমি যাতে খুব অসুবিধা হয়। তখন কি করে, উপরে যে পাখি পয়াল থাকে ওগুলো মনে করে কিছু বোধহয় খাবার ভাজছে, তখন ওই ঠোক্কর দেয়, যে গায়ে ঠায় ঠোকায় যে খাবার বোধহয় কিছু বস্তু ভাসি বেশি আছে। জলের তলে মাছ ঠাস আরো কত কি আছে, ওগুলো ঠ্যাং হাত কামড়া কামড়ি করে এমন করে করে কষ্ট করি করি আমার মানসিগুলো পার হচ্ছে। আর তখন কয় যে আমি গাভী দান করে নাই, এই দিনে স্বর্গ যাওয়ার রাস্তাটা ওর ক্লিয়ার হয় নাই, অমন করে কয়। আর যেগুলো গাভী দান করছে সেগুলো তো নৌকা তুলে নিছে,
নৌকো তুলে নিয়ে ওপারে পার করছে। আর এটা এই ব্রাহ্মণ্য সমাজটা এমন করে বিভ্রান্তমূলক কথা কয়া আমার এই বংশটা নষ্ট করিবার লাগছে। বুঝির পাচ্ছেন? এটা বলার কিছু নয়, বৈতরণী পার। এই জন্যে আমার যখন এটি কোনো মানসি মরে, তখন কি হয়, এই 13 দিন যে থাকে তার ফলে কি হয়, আমার সত্য যুগ থাকিয়া ওই ভোকাতুর ব্রাহ্মণ গুলো যেহেতু ক্ষত্রিয়ের মঙ্গল কামনার জন্য সবসময় যজ্ঞ পূজা আরাধনা করে, আর ক্ষত্রিয়ের বাড়ির জায়গায় মা ভিক্ষাং দেহি, অর্থাৎ মা মোক 4টে ভিক্ষা দে, তোর এই ভাত খায়া মই পরিয়ালক খোয়াই, খায়া মইও খাই, খায়া মই যজ্ঞ পূজা করিম তোর মঙ্গল কামনার জন্য। এই জন্যে আমার এই কলিযুগ ক্ষত্রিয় মানুষগুলো কি করে, নিজের আত্মা শান্তি দানের জন্য যখন বাবার বা মায়ের মৃত আত্মার ক্রিয়াকর্মাদি শেষ হয়, কেন শেষ হয়, আমার এই বংশ যাকে অধিকার দেওয়া হয় তাই অধিকারী লাভ করে, তাই এই ক্রিয়াকর্ম অংশগ্রহণ করে পায় বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে। তো যখন আচার অনুষ্ঠান এমন করে শেষ হয়, তখন ওই ভূখাতুর ব্রাহ্মণ গুলা দয়াবশত আমার রাজবংশী আত্মার শান্তি কামনার জন্য আমরা ব্রাহ্মণক ভোজন করাই, যথাসাধ্য দিয়া মাছ মাংস থাকি শুরু করে মিষ্টান্ন যত কিছু খাবার আছে অমন করে ভোজন করেন। আর সত্য জগৎ কি হচ্ছে, সত্য জগৎ আমার এক সময় যুদ্ধ লাগছে। কোন জায়গা, যেটা কনিয়াগোদের কাহিনীটা তোমরা সবাই জানেন। এক সময় আমার ক্ষত্রিয় মানসি যখন জারুয়ে ছাওয়া নিয়ে গেছে, কোলাপ নিয়ে গেছে, যেহেতু এই যে শূদ্র জাতিগুলোর অত্যাচারের জন্য মহারাজ ইন্দ্রের কাছে দেখা করি পায় নাই, তখন ওই ছাওয়াটা মানার গড় থাকে ধুয়ে গেছে, ছোট্ট ছাওয়া কোলাপ নিয়ে কি গেছে, শূদ্র রূপ সাজিয়ে গেছে। কারণ ওই তখন শূদ্রগুলা ইজ্জত মারছে আমার মহিলাগুলোর উপর, স্বর্গের অস্পরিগুলোর উপরে, তখন ওই ছাওয়াটা ওই বেশতে নিয়ে গিয়ে মানার গুঁড়ো রাখছে, ইন্দ্রের সাথে দেখা করি রাখছে। ইন্দ্রের সাথে দেখা করি আসিয়ে ছাওয়াটা তো নিয়ে যে আর একটা মানসিক দেওয়া হবে, যার ছাওয়া ধারণ নিচ্ছে শূদ্রের ছাওয়া। এবার ছাওয়াটা কোলার নিতে গুটু হাঁকছে, মুতিছে, গায়ে মাথায় চুলে ঠুলে শোক জাগাত হচ্ছে। এবার ক্ষত্রিয়ের অর্থাৎ দেবতার গাত শূদ্র মানুষের গু মুতে শুয়ে আছে, তাহলে এলা শুয়ে গুলো কায় পরিষ্কার করবে, শূদ্র মানুষে তখন কি করবে, নাউয়ায় আসিয়ে তার মাথা চুল কাটিয়ে দিছে, হাতের নখ কাটিয়ে দিছে, কাটিয়ে নিয়ে এমন করে শূদ্রই শুয়ে নিচ্ছে, নাউয়ে ক্ষত্রিয় শুয়ে নিচ্ছে। তো তখন কি হয়েছে, আমার কাউ মরার পরে সেই জন্য আমরা এই ক্ষত্রিয় জনজাতির মানসিগুলা ওই নাউয়ে আমরা কি করি, দান দক্ষিণা দেই। কি দেই, তার পরনের কাপড় বস্ত্র টাকা পয়সা চাল ডাল দিয়ে দান দক্ষিণা দিয়ে বিদায় দেই। এই জন্য একটা শব্দ কয় যে কি, পরম্পরা কয় যে ব্রাহ্মণে তুষ্ট হয় ভোজনে আর নাউয়ে তুষ্ট হয় দানে। বুঝতে পেরেছেন? এই কথাটা আমার পরম্পরা। তাহলে দেখো আজকে আমার ক্ষত্রিয় জনজাতি নিচুত নামার জন্য আমার এই বংশটা ব্রাহ্মণ্য সমাজ আজ কি চক্রান্ত চাল চলছে, আর ওই চক্রান্ত ধরিয়া আমরা কি করছি, তার সাথে সাথে বেড়েবার ধরছি। এই জন্যে শ্রীকৃষ্ণ কোচে, অর্জুন কোচে যে দেখ অর্জুন, তুই নিজকে কখনো অধঃপতনের দিকে যাবার দিব না। যদি অধঃপতনের দিকে যাবার দিস তাহলে তোর মৃত্যু সুনিশ্চিত। কারণ কি, কারণ তোর মধ্যে মিত্র আছে আর তোর নিজের মধ্যে শত্রু আছে। এই জন্য তুই নিজকে খেয়াল কর, এগুলো সেই জন্য তুই বাদ দে, এমন করি করছে। আর লোকনাথ ব্রহ্মচারী কি করছে, ব্রাহ্মণগুলোর উদ্দেশ্য কোচে, মানে সমাজ ব্যবস্থা কোচে, ওই শিষ্যগুলো কোচে যে মোর চরণ ধরি কাউ ভক্তি করবেন না, মুই যেটা কম সেটাই তোমার আদর্শ হিসেবে গ্রহণ করো, অমন করি কোচে। তা মুই তোমাক বলে অনুরোধ করে পাওয়া হচ্ছে যে রাজবংশী জনজাতি তোমরা যে সমাজ হচ্ছেন আছেন বা আমরা এটি আছি, তো যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে মহারাজ দিন রাতি খাটিয়ে তোমাকে এত সুন্দর করে বুঝিবার লাগছে
যে আমার ধর্মটা এমন করে এক শ্রেণীর মানসি ধ্বংস করিবার লাগছে, সেটা তোমার বর্জন করো। মুইও তোমাকে অনুরোধ করি, মুই যে কাহিনীগুলো করলুম এটা সত্য বাস্তব। যদি প্রমাণ দেখি চান, মুই বইও দেখে দিন তোমার ধর্মশাস্ত্র। কারণ ধর্মশাস্ত্রগুলো ব্রাহ্মণে লেখে, কিন্তু ব্রাহ্মণের মধ্যে সব ব্রাহ্মণ তো একে না হয়। সগারের মধ্যে একটা আদর্শ থাকে, নীতি নৈতিকতা থাকে, সবাই এক ঢক করে লিখিতে পায় না। এই যে সব ধর্মশাস্ত্র তোমার পড়া খাবে। আর তোমরা যদি এটা প্রমাণ চান, মুই দেখে দিবে পান। দেখো কি লেখছে বৈতরণী মানে কি, আর কেমন করে আজকে পান্ডা গুরুরু ব্রাহ্মণ বলে কেমন করে আমার শোষণ করিবার লাগছে। এই যে মুই মনে করো আজকে থাকি তোমরা আর এটা কোনোদিনও করবেন না, ঠিক আছে? আমরা ক্ষত্রিয়, আমার সামনে মুখ তুলি কাউ কথা কবার পায় নাই। আমরা কারো সাথে ছিল না, কারো গোলামি করি নাই, আর সবাই আমার সাথে ছিল, আমার গোলামি করছে। এটাই আমার আদর্শ হওয়া উচিত, ঠিক আছে? এইবার দেখো কত চলছিল নাকি, আর অল্প না কম। এবার মুই যেটা কথা কোন, এই যে মুই কিন্তু তোমার ধর্মনীতি আলোচনা না করলাম, তোমার ইতিহাসটা আলোচনা করলাম। ধর্মনীতি আলোচনা করলে না মেলা সময় লাগে, তো কলিযুগের অল্প না কথা বললাম। ইতিমধ্যে সত্যতা দাপর যুগ কি হয়েছে এগুলোও মুই না করলাম। তো এবার মনে করবেন, এই যে যখন অধর্মের গ্লানি হয়, তখন কি হয়? সত্য শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে যুগ সন্ধিক্ষণে ধর্ম প্রতিষ্ঠা হেতু একজন পরম পুরুষের আবির্ভাব হয়। এমন করে গিয়েছে স্বয়ং বিষ্ণু থাকি, এমন করে সৃষ্টি হচ্ছে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ কলকি। কলকি জন্ম নিছে, বলছে যে কলকি জন্ম নেবে। এবার শোনো, কলকি যে জন্ম নিছে বিশ্বাস করেন না না করেন? মই একটা কথা কম, মই একটা উপমা দিয়ে বুঝি দেন। দেখো মই বিভিন্ন শাস্ত্র গ্রন্থগুলো পড়ছো, পড়িয়ে মই এটা চিন্তা করছো যে যখন এই পৃথিবী কলিযুগের শেষ পর্যায়ে অধর্মের এত গ্লানি হইবে, যে অধর্মের গ্লানির জন্য এই বিশ্ব ভূখণ্ডের যে তারা নক্ষত্র আছে সেগুলোকেও দেখা যাবার নয়। দেখা যাবার না মানে কি? সত্যটা দেখা যাবার না, অসত্যটা ছায়া যাবে। মানে অধর্মটা বেশি দেখা যাবে, সত্যটা বেশি দেখা যাবে না। তার ধর্মশাস্ত্র কোচে যে কলিযুগত একজন অবতার জন্ম নেবে কলকি রূপে। যে কলকিটা কেমন হবে? যে রামচন্দ্র যখন জন্ম নিয়েছে, তার বাপটা ছিল অত্যন্ত ভক্ত। কার? দেবীর, শিবের ভক্ত ছিল। তো এমন করে রামচন্দ্রের মতন চার ভাইকে জন্ম নিয়েছে রামচন্দ্র। এই কলিযুগ তো কলকি অবতার যখন নেবে, ইমরাও চার ভাই থাকবে, ইমের বাপটাও ধার্মিক থাকবে। তো এমন করে করছে। আরো করছে কি যে এতে কোনো যেটা কলকি অবতার হবে সেটা দুইটা বউ থাকবে। একজনের বউ থাকবে কালী ভক্ত, আর একজনের বউ হবে বিষ্ণু ভক্ত। এমন করে করছে। আরো করছে যে কলিযুগের প্রথম বাহন থাকবে একটা সাদা ঘোড়া, আর কি থাকবে? একটা তরবাল থাকবে। তো এটাই যদি হয়, ব্রাহ্মণ গুলোই তো এটা লেখে, কিছুটা সত্যও হবার পায়, কিছুটা মিথ্যাও হবার পায়। যেমন তোমরা এটি যদি লক্ষ্য করেন, রাম জন্ম নাই হইতে রামায়ণ লেখছে বাল্মীকি মুনি, আর বাল্মীকি মুনি যেটাই লেখছে সেটাই হচ্ছে, এক চুলো এদিক ওদিক যায় না। কিন্তু এটা তো কথা খুল, রামায়ণের সময় রামচন্দ্রের সময় চার ভাই ছিল, এবার মহারাজের অনন্ত রায়ের ঘরও চার ভাই। কইছে দুই ভাই দুইটা বউ থাকবে, এবার দুইটা বউ আছে। এটাই যদি হয় তাহলে এবার দেখা লাগবে যে এমন করে লেখছে যে একটা তরোয়াল থাকবে।
মেন অস্ত্র তরোয়াল। তো আধুনিক এই মারণাস্ত্র যুগে এই যে মিসাইল, ক্ষেপণাস্ত্র, বড় বড় রকেট ইত্যাদি ইত্যাদিগুলো, এই যে পারমাণবিক বোমা, তো এই তরোয়ালটা দিয়ে কি করবে? রক্ষা করির পাবে? পাবে কি রক্ষা করির? তাহলে এই তরোয়ালটা নিশ্চয় একটা মহাশক্তি ভর করি থাকা খাবে। আর যে তরোয়ালটা মহাশক্তি ভর করি থাকবে, লেন্স, অত্যাধুনিক লেন্স লাগা থাকবে, যেটা এমন করে ঘুরাতে সমস্ত মিসাইল টিসাইল সব বিচ্ছুতি হয়ে যাবে চারপাশে, তাহলে একটা নিশ্চয়ই শক্তি লাগবে, লাগবে তো। তাই এই শক্তিটা আমার আছে না নাই? আছে। আমরা এই শক্তির জন্য আমরা আবার রাজা বাসি, পরম্পরায় রাজা বাসি। আর এই ভূখণ্ডের এখন নারায়ণী সেনার হাতত সেই তরোয়াল গর্জি উঠছে। আর তরোয়ালের শেষ কথা কয় ক্ষত্রিয়, কয় না? ঠিক আছে, তো এটাই যদি হয় তাহলে মুই তো মনে করো যে মহারাজ এই কলির শেষ, সত্যের শুরু, অর্থাৎ যুগ সন্ধিক্ষণে জন্ম নেছে কল্কি অবতার রূপে মহারাজ অনন্ত রায়। আর তার কর্মগুলা যে করিবার লাগছে সেটা বাস্তবে সত্য। ধর্মটা পুনঃস্থাপন করিবার যাবার লাগছে, করে যাওয়া হচ্ছে না, ধর্মটা পুনঃস্থাপন করে যাওয়া হচ্ছে। আর ধর্মের সুন্দর স্মৃতি সগায় ঢুকিবাদ হচ্ছে, সগায় ঢুকিবাদ হচ্ছে, একটা প্ল্যাটফর্ম ঢুকিবাদ হচ্ছে সগায়। মহারাজের জ্ঞানের ভিতরে সগায় ঢুকি ধরছে। আর মহারাজের জ্ঞান থেকে যখন সগায় ঢুকি ধরছে তখন কি হওয়া হচ্ছে? চারোপাশে জ্ঞানের স্রোত বেরিয়ে যাওয়া হচ্ছে, ধর্মের জ্ঞান চারোপাশে বেরিয়ে যাওয়া হচ্ছে। তো ধর্ম যখন এমন করে বেরিয়ে যাবে, সব অন্ধকার জগৎ, ধর্মের যে অন্ধকার জগৎ চারিদিকে ছড়িয়ে আছে, ওটা বিনাশ করে দেবে। আর সেটা তাই হবা হচ্ছে। এই জন্য মই তো মনে করুন শুভস্য অতি শীঘ্রম। আজকে একটা কথা চিন্তা করবেন, 2024 সালের মধ্যের আগতে আমার এই যে ভারত ভুক্তি চুক্তি করছি, যে রাজ্যটা আমরা পুনরায় যাবার লাগছি, সেটা পুনঃস্থাপন হয়ে যাওয়া হচ্ছে 2024 সালের আগে হয়ে যাবে। আর যদি এটা না হয়, যদি না হয় কথার কথা, তাহলে তোমরা এটি কোনা দেখির পাবেন এই সারা বিশ্ব, ভারতবর্ষ পর্যন্ত যেটা ঘটে নাই আজ অবধি, এই যে সত্যযুগ থাকি আজকে কলিযুগ পর্যন্ত, সেটাই ঘটনা ঘটবে এটি কোনা। আর এমন ঘটনার সাক্ষী হয়ে থাকবে যে আপনি এটা সত্য যুগের সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এই বিপদটা ভারত সরকার দেখিবে আর পাবে না। কেন? আমরা জানে যে এটা রাজ্যটা দেওয়াই লাগবে। এই জন্য ভারত সরকার অলরেডি ডিক্লেয়ার করে দিছে তার স্বরাজ্য পেপারত, আমরা যে মাসিক যে পেপার থাকে, অর্থাৎ আরএসএস এর পক্ষ থেকে এটা ডিক্লেয়ার করে দিছে যে আমরা তো সরাসরি করপানা কুচবিহার রাজ্য দেবো, তখন বলছে উত্তরবঙ্গ রাজ্য হবে, উত্তরবঙ্গ রাজ্যের সাথে সাথে তারপরে বলছে যে উত্তরপ্রদেশের রাজ্য আছে, মধ্যপ্রদেশের কত রাজ্য আছে, এগুলো ছোট ছোট রাজ্যে অন্তর্ভুক্ত করবে। এমন করে 50টা রাজ্যের ডিমান্ড আমরা নিজে নিজে তুলছে, কারণ আমরা ছোট রাজ্যের পক্ষে বিশ্বাসী। ছোট রাজ্য যতই হবে ততই আমরা শাসন ক্ষমতা যুগ 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 বাঁচিয়ে থাকবে। আর বিজেপি সরকার ওটাই চাবাদ হচ্ছে। তো এটি কোন পশ্চিমবঙ্গ বর্তমান সরকার যতই ধামা চাপা দিয়ে রাখুক, এটা রক্ষা করার মতো কোনো শক্তি নাই। কারণ আমরা যে শক্তির আদর্শে আদর্শিত হয়ে এটা আমরা কাজ করিবার লাগছে, যে শক্তি আমার কাজ করিয়া নিয়ে যাবার লাগছে, সেটা আমার পুনর্গঠন হওয়া যা হচ্ছে ওই শক্তির দ্বারায়। এটা ধ্বংস করার মতো কারো ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? তাইলে তোমার এই যে মানসিগুলি আজকে যেমন আসে নাই, কমিটি থাকি বাদ দিছে, তার জন্য তোমরা এটি সংগঠন আসে নাই, এটা আমি অনুরোধ করি তোমার গুলোর কাছে, তোমরা যাতে কোনো দিন এমন করবেন না যে মুখ কমিটি থাকি বাদ দিয়ে দিছে বলে মুই আর সংগঠন না করো। সংগঠন না করবেন কোথায় যাবেন?
রাজবংশী মানুষ তোমরা করতেই যাবে, তোমার তো এটা করাই লাগবে, তোমার এটা আশাই লাগবে, নিজের নিজের ডেভেলপমেন্ট নিজে নিজে করা লাগবে। আর মহারাজ করছে এটা যখন রাজ্য হবে তখন ডেভেলপমেন্ট এটা কিনা খাড়া হয়ে থাকবে, এত কাজ নেওয়ার মতো মানসিয়ে থাকবে নয়, এত কাজ আসি দেবে, সগাকে কাজে কাজে নিযুক্ত করবে, আর সগাকে ডেভেলপমেন্টের কাজ দেবে, আর সগাই কর্মসংস্থান করে খাবার পাবে।